আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। তো প্রিয় বন্ধুরা, অনেকেই আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে। আজকে পোল্যান্ড নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে যে পোল্যান্ডের ভিসা কেন এত রিজেকশন হয়। এই রিজেকশনের অনেকগুলো বিষয় আমরা আজকে আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি আপনারা এই ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি কন্টিনিউ করলে অনেক উপকারে আসবে যারা হচ্ছে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পেয়ে বসে আছেন, অথবা সামনে পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন, অথবা পোল্যান্ডে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি হবে অনেক গুরুত্বপূর্ণ। তো প্রথমে আসি কেন পোল্যান্ডের ভিসা হয় না। তো প্রথমে ভিসা না হওয়ার কারণ হচ্ছে আপনি যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিয়েছেন ওই কোম্পানিটি আসলে সঠিকভাবে আপনাকে থার্ড পার্টির মাধ্যমে পারমিটটি উত্তোলন করেছে। যেমন আমরা বিশেষ করে দেখতে পাই বিভিন্ন ক্ষেত্রে যারা হচ্ছে ওয়ার্ক পারমিট উঠায় তারা হচ্ছে সে আরেকজনের কাছে যায়, সে আবার হচ্ছে আরেকজনের কাছে যায়। এভাবে দেখা যায় ২ হাত বা ৩ হাত বদল হয়ে গিয়ে আপনার একটা পারমিট আসে, যেটা হচ্ছে আমরা বলে থাকি থার্ড পার্টির মাধ্যমে হচ্ছে আপনার পারমিটটি আসে। আর এই থার্ড পার্টির মাধ্যমে যখন আপনার পারমিটটা আসে তখন হচ্ছে ওই পারমিটে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। কেন ভিসা হওয়ার সম্ভাবনা কম থাকে? দেখেন, ওই কোম্পানিটা কিন্তু বিশাল বড় কোম্পানি। থার্ড পার্টি যে সকল কোম্পানির ওয়ার্ক পারমিট গুলো উত্তোলন করে সেগুলো হচ্ছে বিশাল বড় কোম্পানি এবং রেপুটেশনাল কোম্পানি। কিন্তু তারপরেও কেন ভিসা হয় না? ভিসা না হওয়ার কারণ হচ্ছে সেখানে যে কোম্পানির মূল মালিক রয়েছে, এক কথা হচ্ছে যে কোম্পানির ওনার রয়েছে, সে কিন্তু আপনার সম্পর্কে কিছুই জানে না। যখন হচ্ছে বর্ডার গার্ড ওই কোম্পানির ওনারকে ফোন করে তখন সে হচ্ছে ভুলভাল তথ্য দিয়ে দেয়, বা সে বলে আমি জানি না, চিনি না, এরকম বলে। আবার অনেক সময় সে ফোনও ধরে না, মেইলের রিপ্লাইও দেয় না। আর আপনারা অনেকেই মনে করেন যে পোল্যান্ডে যে ওয়ার্ক পারমিট পান সেই ওয়ার্ক পারমিটের মধ্যে যে ইমেল নাম্বার আছে এবং ফোন নাম্বার আছে, ওই ফোনে কি ফোন দিবে? না, কখনোই ওই নাম্বারে ফোন দিবে না। কোম্পানি যে ওনার রয়েছে তাকেই কিন্তু আপনার ফোন দেওয়া হবে। কারণ বর্ডার গার্ডের কাছে ইনফরমেশন আছে এই কোম্পানির ওনারকে, এবং ওনারের সাথে কিন্তু বর্ডার গার্ড যোগাযোগ করে থাকে। যেটা আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা বলতেছি। কেন বললাম? যে আমরা কিন্তু এ পর্যন্ত অনেক মানুষের ফাইল রেডি করতেছি, প্রতিনিয়ত মানুষের কাজ করতেছি। সেক্ষেত্রে আমরা এগুলো দেখেছি, এবং কোম্পানির সাথে অনেক কোম্পানির সাথে আমাদের সাথে কথা হয় অনেক সময় অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা পলিশের সাথে কথা বলে দেখতে পেয়েছি যে আসলে মূল কোম্পানির যে মালিক তাকেই কিন্তু বর্ডার গার্ড ফোনগুলো করে থাকে। দ্বিতীয়ত আসি কোম্পানিতে তথ্য সঠিকভাবে না দেওয়ার কারণে। যেমন ধরেন আপনি যেই যার মাধ্যমে ওয়ার্ক পারমিট উঠাইছেন সে হচ্ছে কোম্পানিকে কোনো ধরনের ইনফর্ম করে নাই, কিছুই করে নাই। আপনার পারমিট একটা দেওয়ার কাজ দিয়েছে, তার টাকা লাভ করার কাজ সে টাকা লাভ করেছে। পরবর্তীতে সে হচ্ছে আর ওই কোম্পানির পারমিট আপনি পোল্যান্ডের এম্বাসি দাঁড়াইলেন কি দাঁড়াইলেন না সেটা তার দেখার বিষয় না, তার কোনো মাথা ব্যথাও নাই। আপনার ভিসা হোক আর না হোক তার লাভ তো সে লাভ করেই নিয়েছে। কারণ হচ্ছে মধ্যস্থ যারা হচ্ছে ওয়ার্ক পারমিট গুলো উঠায় তারা সাধারণত এখানে বেনিফিট নিয়ে থাকে। বেনিফিট নিয়েই কিন্তু আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট গুলো উঠায়। এখন আবার আপনারা মনে করতে পারেন যে ভাই আপনি একটা ওয়ার্ক পারমিট দেন, এত কিছু আপনি জানেন যেহেতু। না, আমরা কিন্তু প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে আমরা কোনো ধরনের ওয়ার্ক পারমিট প্রোভাইড করি না, এবং ওয়ার্ক পারমিটের জন্য আমাদেরকে কেউ কোনো ধরনের ফোন করবেন না। কারণ এই কাজগুলো আমাদের না, এবং এই কাজগুলো আমরা করে থাকি না। যেগুলো আমরা করি না সেগুলো নিয়ে আমাদের কোনো করার কোনো বিষয় নেই। আর এরপর আসি যে দেখেন, যখন আপনারা পোল্যান্ড এম্বাসি ফেস করেন তখন কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ডকুমেন্টের ঘাটতি থাকে এবং ঝামেলা থাকে। সঠিক ওয়েতে ডকুমেন্ট রেডি করতে পারেন না। চাইলে আপনারা আমাদের মাধ্যমে করতে পারেন, অথবা আপনাদের দক্ষ কোনো টিমের মাধ্যমে আপনারা চাইলে এটা করে নিতে পারেন। কারণ হচ্ছে আপনার যখন ডকুমেন্ট সাবমিট করেন তখন তাদের সন্দেহ হয় যে আসলে আপনার ইনটেনশন ভিন্ন। আপনার ডকুমেন্টে এক কথা বলে, আপনার রিজার্ভেশন টিকিটে আরেক কথা বলে। অনেক সময় দেখা যায় রিজার্ভেশন টিকিটের ক্ষেত্রেও আমরা সিঙ্গেল টিকিট দিয়ে থাকি। দেখেন, এই পোল্যান্ডের যে নিয়ম অনুযায়ী হচ্ছে আপনি ১ বছর পরে এখান থেকে চলে যেতে হবে। এই টেরিটরি ছেড়ে আপনাকে চলে যেতে হবে। ভিসা এক্সপায়ার হয়ে গেলে বা ভিসা এক্সপায়ার এর আগে আপনাকে এখান থেকে যেতে হবে। এটা হচ্ছে নিয়ম অনুযায়ী ইউরোপের। কিন্তু আপনারা কি করেন? আপনারা সিঙ্গেল টিকিট দেন। ধরেন সিঙ্গেল টিকিট দিয়ে আপনি আসলেন, মানে একটা ডামি টিকিট দেখান বা রিজার্ভেশন টিকিট অনলাইন বুক করে দেখান, যাই দেখান, সেটা সিঙ্গেল টিকিট দেখানো যাবে না। এটা হচ্ছে ডাবল টিকিট দেখাতে হবে, যে রাউন্ড ট্রিপ দেখাতে হবে, যে আপনি আসবেন এত তারিখে, আবার হচ্ছে পরবর্তীতে আপনি এটা ১ বছর পরে চলে যাবেন, অথবা ১ বছরের আগেও আপনি চলে যাবেন। যেহেতু ১ বছরের আপনার অনলাইনে বুক করা যায় না, কারণ ২-১ মাস কম থাকে, ১০ মাস বা ১১ মাসের জন্য থাকে। সেক্ষেত্রে আপনারা এইটা অনেকেই মেজর ভুলটা করে থাকে। আমরা ইতপূর্বে অনেককেই দেখেছি এই ধরনের ভুল করার কারণে তাদেরকে ১০ নম্বর রিজেকশন মেরে দেয় পোল্যান্ড এম্বাসি। তো এই পোল্যান্ড এম্বাসি রিজেকশন মারার এইগুলো হচ্ছে আপনাকে যখন একটা ডকুমেন্ট আপনি তৈরি করবেন তখন অবশ্যই একজন এক্সপার্টের মাধ্যমে তৈরি করার চেষ্টা করবেন। তাহলে নির্ভুল সবচেয়ে বেশি হবে, এবং নির্ভুল হলে আপনার দেখতে পাবেন যে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এই রুলস গুলো আপনাকে মেনে চলতে হবে। এখন আপনারা বলবেন যে আমাদের তো ১০ জন
দাঁড়াইছি বা 20 জন দাঁড়াইছি সবারই কি ডকুমেন্টের সমস্যা? দেখবেন প্রত্যেকের এই ডকুমেন্টের ক্ষেত্রে কিছু না কিছু ঝামেলা আছে। আবার হচ্ছে দেখবেন যেই কোম্পানি থেকে তারা পারমিট নিয়েছে সেই কোম্পানির ওনার এইগুলা কিছুই জানে না এবং হচ্ছে আপনার ভেরিফিকেশন আসছে, ভেরিফিকেশন দেয় নাই কোম্পানি। এইরকম ধরনের বিভিন্ন সমস্যাই কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। এরপরে যখন এম্বাসিতে যায় তখন কিন্তু ইন্টারভিউ হয়। সব দেশে না, যেমন সিঙ্গাপুরে ইন্টারভিউ হয়, সৌদিতে ইন্টারভিউ হয়, কাতারে ইন্টারভিউ হয়, দুবাইতে ইন্টারভিউ হয় না? তারপরে ইন্ডিয়াতে ইন্টারভিউতে আপনাকে যখন ডাকবে তখন আপনাকে যেতে হবে। এমনিতে আপনি ফাইল জমা করার সময় কোনো ধরনের ভিএফএস কোনো ইন্টারভিউ নিবে না। আপনার ফাইলগুলো দেখে আপনাকে জমা করে নিয়ে নিবে। তো যখন ইন্টারভিউ নেয় অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা হচ্ছে আপনার সঠিকভাবে ইন্টারভিউ দিতে পারে না। কারণ পলিশরা যারা আছে তারা কিন্তু আপনার সঠিক মানে যেভাবে আমরা ইংরেজি শুনি বা বলি এইভাবে কিন্তু তারা বলে না। তাদের ইংরেজি বলার ধরনটা একটু ভিন্ন। কারণ যেহেতু তারা ইউরোপ ইউনিয়নের বা সেনজেন কান্ট্রি সিটিজেনশিপ, তাদের ইংরেজি বলার ধরন এবং আমাদের ইংরেজি বলার ধরন কিন্তু সেম না। অনেক সময় আমরা না বুঝে হ্যাঁ বলি, আবার অনেক সময় তাদের কথা আমরা বুঝি না, তখন তারা কিন্তু বিরক্ত বোধ হয়। বিরক্ত বোধ হলে কিন্তু তখন কিন্তু আপনাকে রিজেকশন মারবে। আপনারা দেখবেন বিশেষ করে সিঙ্গাপুরে ভালো ভিসা হয়। তারপরেও কিন্তু সিঙ্গাপুরে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গাপুরে অনেকে ইন্টারভিউ বুঝে না, আবার ইন্টারভিউ বুঝলে সঠিক উত্তর দিতে পারে না। ঠিক আছে? ইংরেজি না জানার কারণে কিন্তু আমাদের এই সমস্যাগুলো বর্তমানে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইন্টারভিউতে অনেকেই ফেল করতেছে। তারপরে দোষ দেয় কি কোম্পানির দোষ বা যে ডকুমেন্টের দোষ দেয়। আসলে এই দোষ দিয়ে কোনো লাভ হবে না। কারণ আপনাকে অবশ্যই ইংরেজি বুঝতে হবে এবং ইংরেজি জানতে হবে। আর আপনি যার কাছ থেকে ওয়ার্ক পারমিট নিয়েছেন অবশ্যই তাকে বলবেন যে কোম্পানিকে ইনফর্ম করতে, বা আপনি বলবেন যে কোম্পানির সাথে আপনার মেসেজ হয়েছে কিনা তার স্ক্রিনশট দেন। কোম্পানি আমাকে কি জানাইলো সে বিষয়ে কিন্তু আপনাকে বলতে হবে। আসলে আমরা অনেক সময় বলি না বিধায় কিন্তু এই ধরনের সমস্যায় সম্মুখীন হই। আশা করি আমাদের এই ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করেছি। এই ধরনের ইনফরমেশন কেউ পোল্যান্ডে শেয়ার করবে না। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।